প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আজকের এলআর এনআর ক্লাসে। আজকের এলআর এনআর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের একাদশ শ্রেণীর একটি অন্যতম প্রিয় গল্প পুঁইমাছা। গল্পটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমাদের বইয়ের দেখবে একবার প্রথমেই শুরু হচ্ছে এই গল্পটা দিয়ে, এবং এই গল্পটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর ভীষণ প্রিয় গল্প, কারণ এই গল্পের বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল। দ্বিতীয়ত, এই গল্পের ঘটনাগুলো প্রত্যেকটা চরিত্রকে ছুঁয়ে যায়, যে কারণে এটা আমাদের কাছে খুব প্রিয় একটা গল্প হয়ে উঠেছে। তো গল্পটা ছোট গল্প হলেও এর আকার বেশ বড় অন্যান্য গল্পের তুলনায়। তো সে কারণে আজকে এই বিষয়টাকে একটু সারাংশ করে আমরা আলোচনা করব। তো পুঁইমাছা, দেখো নাম দেখি আমরা বুঝতে পারছি যে পুঁই গাছ আমাদের বাড়ির যত্রতত্র আশেপাশে সামান্য একটু উপযুক্ত পরিবেশ পেলে গড়ে ওঠে, বেড়ে ওঠে, এবং সেটা বিশালভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই গল্পে একই রকমভাবে দরিদ্র মানুষদের সামান্য যে ন্যূনতম যে চাহিদা, সেই ন্যূনতম চাহিদাকে তুলে ধরতেই গল্পের নামও হয়েছে পুঁইমাছা। কারণ পুঁই শাক এমন কিছু মূল্যবান বা দামি গাছ নয়। দ্বিতীয়ত, খুব সহজেই এটাকে পাওয়া যেতে পারে গ্রাম বাংলায়। তো এই পুঁইমাছা গল্পে আমরা দেখব গল্পের যে প্রধান চরিত্র রয়েছে খেন্তি, এই খেন্তিকে নিয়েই গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তৃতি লাভ করে পুঁইমাছা নামকরণটা যথার্থ হয়েছে। কিভাবে সেটা না, খেন্তি হচ্ছে গ্রাম বাংলার আর পাঁচটা সাধারণ দুরন্ত চঞ্চল মেয়ের মতো একটা মেয়ে, যে সারাদিন ঘরের বাইরে ঘুরে বেড়ায় এবং মায়ের সঙ্গে বিভিন্ন রকম কাজকর্মে মাকে সহযোগিতা করে। এই গল্পে আমরা দেখতে পাচ্ছি এই খেন্তির খুব ইচ্ছা সে পুঁই শাক খাবে, যে পুঁই শাক হয়তো আমরা অনেকেই এখন আর পছন্দ করি না, কারণ আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি পেয়ে যাই, প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়তো পেয়ে গেছি। সেই জন্যই এই ন্যূনতম চাহিদাগুলোর গুরুত্ব আমরা অনেকেই বুঝতে পারি না। কিন্তু গ্রাম বাংলার সেই মেয়েটি, যেই মেয়েটার কাছে একটা পুঁই শাক অমৃতের সমান, একটা পুঁই শাক বড় খাবারের সমান, এখানে ঠিক তার কাছে পুঁই শাকটাও ঠিক তাই। তো খেন্তি কী করছে না, খেন্তি করছে আমরা দেখব সে এইভাবেই একদিন খেলা করতে করতে খেলার ছলে একটা পুঁই শাক নিয়ে আসছে, পুঁই শাকের একটা দল নিয়ে আসছে, যে দলটাকে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রতিবেশী পেকে গেছে বলে, বুড়ো হয়ে গেছে বলে, হলদে হয়ে গেছে বলে সেটা ফেলে দিয়েছে, এবং ফেলে না দিয়ে খেন্তিকে দিয়েছে। কারণ জানে খেন্তিরা অভাবী, খেন্তি এগুলো তাদের কাছে অপ্রয়োজনীয় হলেও খেন্তির কাছে কিন্তু ভীষণ প্রয়োজনীয়। তো যথারীতি খেন্তি সেই শাকটাকে বাড়ি নিয়ে আসে, এবং আসার সময় গয়া পিসির কাছে আমরা দেখতে পাচ্ছি সে কিছু চিংড়ি মাছ নেয় ধারে, এবং বাড়িতে এসে মাকে বলছে একটু রান্নাবান্না করতে। তো দরিদ্র ঘরের অভাবী ঘরের মেয়ে হওয়ার জন্য তার এই ন্যূনতম চাহিদা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে যখন বাস্তবে আসছে, তার মায়ের কাছে যখন শাকগুলো নিয়ে আসছে, মা বলছেন এ তো ফেলে দেওয়া শাক, এ তো নষ্ট হয়ে যাওয়া শাক, এ তো পেকে গেছে, হলদে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, খাওয়া যায় নাকি? তিনি শাকগুলোকে ফেলে দেওয়ার কথা বলছেন। দেখা যাচ্ছে যখন শাকগুলোকে বাইরে ফেলে দিতে যাওয়া হচ্ছে, সে সময় খেন্তির চোখ দিয়ে জল পড়ছে। অর্থাৎ খেন্তি এই ন্যূনতম সামান্য শাকটাকে সে একটু অমৃত হিসেবে গ্রহণ করতে চেয়েছে। আজকাল আমরা না চাইতে অনেক কিছু পেয়ে যাই, কিন্তু দেখব এই গ্রাম বাংলার বেশ কিছু মানুষ রয়েছে যারা অভাবী মানুষ, তাদের কাছে এই সামান্য চাহিদাটুকুই, সামান্য প্রাপ্তিটুকুই তাদের কাছে জোটে না, ফলে তারা অভাবী হয়ে যায়, তারা নিরন্ন হয়ে যায়, অনাহারী হয়ে তাদেরকে জীবন কাটাতে হয়। তো দেখা যাচ্ছে পুঁটির এই যে কষ্ট, অন্তরের কষ্ট, সেটা প্রথম তার বাবা উপলব্ধি করতে পারছেন, পাশাপাশি তার মা যখন উপলব্ধি করছেন, তখন তিনি কি করছেন, খেন্তিকে না জানিয়ে সে শাকটা রান্না করছেন, এবং রান্না করে যখন দুপুরবেলা খাওয়ার টাইম, ঠিক সেই সময় তাকে পরিবেশন করছেন। খেন্তি যথেষ্ট আগ্রহ সহকারে এবং আনন্দিত হয়ে সে খাচ্ছে। ঠিক এই অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি হঠাৎ করে যেন একটা বিষাদের সুর ভেসে আসছে। কীভাবে সেটা না, দেখতে পাচ্ছি এই যে আমরা একটা কথা বলি না, যার বিয়ে তার হুঁশ নেই আর পাড়াপড়শির ঘুম নেই, তো দেখা যাচ্ছে ঠিক সেরকমই একটা আচমকা একটা বিপদ চলে আসছে তাদের বাড়ির উপর। কি না, খেন্তির বয়স দেখছি আমরা সেই সময় 14 থেকে 15 মধ্যে, অর্থাৎ এখনকার হিসাবে আমাদের খুব বেশি হলে ক্লাস 8 থেকে 9-এ পড়ার বয়স। তো দেখা যাচ্ছে গ্রামের মোড়ল যারা, গ্রামের মাথা যারা, অর্থাৎ উচ্চবর্ণের ব্রাহ্মণ যারা, তাদের মাথা ফাটছে
খেন্তিকে নিয়ে। কী জন্য না, তার মা বাবা তার বিয়ে দিতে পারছে না। আমি এখনও বুঝতে পারি না যে যার বিয়ে হচ্ছে না, যার বিয়ে অসুবিধা হচ্ছে, সেই জায়গায় এই মানুষগুলো কেন কাঠি দেয়। সেখানে সহযোগিতা না করে তাদেরকে বারবার এমনভাবে প্ররোচিত করে যে তারা হয় না হয় নয়, কোনো একটা পথ বেছে নিতে বাধ্য হয়। এখানেও আমরা সেই দেখব, আমরা এখানে সেই পয়েন্টগুলো করেছি যে এই গল্পের মধ্যে আমরা কী কী পাবো। তবে সেই বিষয়গুলোতে আসার আগে একবার শুধু সংক্ষেপে বিষয়বস্তুটা একবার বলে দিই। তো দেখা যাচ্ছে গ্রামের লোকেরা তাকে বলছে যে সে যদি সহায়হরি চাটুর্যে অর্থাৎ খেন্তির বাবা যদি তার বিবাহ দিতে না পারে তাহলে তাকে এক ঘরে করে দেওয়া হবে। এই কথাটা যখন রটছে তখন দেখা যাচ্ছে খেন্তির বাবাও এবং মাও যথেষ্ট সংশয় বা চিন্তায় পড়ছে। তো সমাজে থাকতে গেলে সমাজের নিয়ম মেনে চলতে হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু কোন নিয়ম মানব? যে নিয়ম সমাজের জন্য ভীষণ উপকারী, যে নিয়ম সমাজের জন্য ভালো। এই নিয়ম কি ভালো? এই অল্পকালে বিয়ে হয়ে যাওয়া, তারপর অকাল বার্ধক্য, মৃত্যু, সন্তান অপুষ্ট হওয়া, এগুলো আমরা সবই জানি, কিন্তু তৎকালে এগুলো প্রচলিত ছিল। আমরা সেই বিষয়টাকেও এখানে আলোচনা করব পরে একবার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তো তার বাবা একই রকমভাবে সামাজিকতার খাতিরে তার বিবাহের জন্য স্থির করছেন, দেখার চেষ্টা করছেন। তো দেখা যাচ্ছে পাড়ারই যে বৃদ্ধ কালীময় বাবু রয়েছেন তিনি নাকি একটা সম্বন্ধ নিয়ে আসছেন, যে সম্বন্ধ আমরা দেখছি সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে হবে। তো দেখা যাচ্ছে এই সীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে যথাসময়ে সম্বন্ধ হচ্ছে, আশীর্বাদ হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তো বিবাহ হওয়া সম্ভব নয়, সেই হিসেবে কিছুটা সময় নিয়ে তার বিবাহ দেবে। ঠিক এই সময় জানা যাচ্ছে শ্রীমন্ত মজুমদারের ওই ছেলে যার সঙ্গে খেন্তির বিবাহ ঠিক হয়েছিল, সেই ছেলেটি চরিত্রহীন, গ্রামের মেয়েদের কাছে, বউদের কাছে মার খেয়েছে। এই কথা শুনে যে কোনো বাবা, যে কোনো মা অবাক হয়ে যাবেন, চিন্তার মধ্যে পড়ে যাবেন, হতাশার মধ্যে পড়ে যাবেন। যে মেয়েটাকে আমি এত কষ্ট করে বড় করলাম, জন্ম দিলাম, বড় করলাম, সেই মেয়েটাকে এরকম একটা অযোগ্য ছেলের হাতে তুলে দেবো? একই রকমভাবে কাল হয়তো তার মেয়েকে ছেড়ে চলে যাবে অন্য কারোর কাছে। সেই জন্য তারা দেখা যাচ্ছে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য খেন্তির ওই জায়গায় বিবাহ স্থির করছে না। এই বিষয়টাই গ্রামের যারা প্রধান তাদের কাছে যেন আরও বেশি চিন্তার কারণ হয়ে যাচ্ছে। তো সেই জন্য তারা কি করছে, তারা বারবার এই কথাটা মনে করিয়ে দিতে চাইছে যে ও উৎসুগ্য করা মেয়ে, অর্থাৎ ও উৎসর্গ করা মেয়ে, ওর নাকি অন্য কোথাও আর বিয়ে হওয়া সম্ভব নয়। ঠিক এমন অবস্থাতেই আমরা দেখতে পাচ্ছি আবার বেশ কিছু আমাদের প্রতিদিনের সাংসারিক জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো একটু বেরিয়ে আসছে। সেগুলো কি না, আমরা দেখতে পাচ্ছি পৌষ পার্বণ একটা ঘটনা, যে আমরা দেখতে পাচ্ছি যে পৌষ পার্বণ আমাদের বাঙালির কাছে অত্যন্ত প্রিয় একটা উৎসব। এই সময় আমরা বিভিন্ন রকম পিঠে খাই। তো দেখা যাচ্ছে এই পিঠে খাওয়ার কথাও এখানে উঠে আসছে, এবং এরপরই দেখা যাচ্ছে এই উৎসবের পর যখন একই রকমভাবে তার বিবাহ হয়ে যাচ্ছে, সেই বিবাহের পর একটা করুণ পরিণতি ঘনিয়ে আসছে। যে খেন্তি এত প্রাণবন্ত, যে খেন্তি এত চঞ্চল, যে খেন্তি সামান্য চাহিদাতেই সন্তুষ্ট, সেই খেন্তি যেন হারিয়ে যাচ্ছে। সে শ্বশুরবাড়িতে যাচ্ছে কিন্তু যথাযোগ্য মান সম্মান পাচ্ছে না, প্রতিটা পদে পদে তাকে অপমানিত হতে হচ্ছে, তাকে ছোট লোক, তাকে হাঘরের মেয়ে কথাগুলো শুনতে হচ্ছে। সে শুনে অভ্যস্ত, কারণ সে মুখ চোরা নয়, সে মুখ ফোটা নয়, মুখ ফুটে কথা বলতে জানে না, বলতে পারে না, বলেনি। সেই জন্য দেখা যাচ্ছে নীরবে এই অপমানগুলো সে সহ্য করছে। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে একটা সময় তার প্রতি এই অবহেলাটা বাড়তে 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 একটা জায়গায় করুণ পরিণতি ঘনিয়ে আসছে। তার শরীরে বসন্ত আসছে, যেটাকে আমরা পক্স বলি। তো তৎকালীন সময়ে এই নারীদের এমন একটা চোখে দেখা হতো যে নারীরা যেন কোনো মানুষ নয়, কোনো জন্তু জানোয়ার, যে এদেরকে যেমন খুশি ব্যবহার করা যায়, যেমন খুশি ছুঁড়ে ফেলে দেওয়া যায়। তো সেই জন্য দেখা যাচ্ছে এই অসুস্থ বসন্তে আক্রান্ত খেন্তিকে তার বাপের বাড়িতে না পাঠিয়ে, খবর না দিয়ে এমন একটা জায়গায় কলকাতার টালাতে দিয়ে আসা হচ্ছে, যেখানে এই সহায়হরি চাটুর্যে অর্থাৎ খেন্তির বাবা এক আত্মীয় থাকেন, এবং সেখান থেকেই তিনি জানতে পারছেন খেন্তি সেখানে রয়েছে। তো দেখা যাচ্ছে যখন খবর পাচ্ছেন সেই জায়গায় যাওয়ার আগেই তার মৃত্যু ঘটছে।
এর আগেও আমরা একটা ছোট্ট ঘটনা দেখেছি, যে সেটা কি না, খেন্তির বিবাহের জন্য প্রায় 250 টাকার মতো, কাছাকাছি 250 টাকার মতো সেই সময় পণ বাকি ছিল। এই টাকাটার জন্য বারবার তাকে কথা শুনতে হয়েছে, তার পরিবারকে কথা শুনতে হয়েছে। তাহলে যে জায়গায় নারীরা কোনো সম্মান পায় না, যে জায়গায় নারীদের কোনো অবস্থান নেই, যে জায়গায় নারীদের দু চোখে দেখা হয় না, দু চোখের বিষ হয়ে যায় তারা, সেই জায়গার কথাই তুলে ধরেছেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই যে একটা অকাল মৃত্যু, এই অকাল মৃত্যুর মধ্য দিয়ে বেশ কতগুলো বিষয়কে তিনি এখানে তুলে ধরেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সেগুলো আমরা একটু দেখব। সেটা কি না, তৎকালীন সমাজে নারীর অবস্থান, অর্থাৎ এখন নারীরা আমাদের মতোই বা আমরা নারীদের মতোই খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, প্রত্যেকের পরিপূরক হয়ে জীবনযাপন করছি, কিন্তু তৎকালীন নারীদের সেই সুযোগটা ছিল না। ফলে তারা যেন সুতোয় বাঁধা, দড়িতে বাঁধা গরু হয়ে গিয়েছিল। যেভাবে তাদেরকে চালনা করা হতো সেইভাবে তারা চলতে বাধ্য হতো। না ছিল তাদের শিক্ষা, না ছিল তাদের স্বাস্থ্যের দিকে নজর, না ছিল তাদের আবদার বা চাহিদা বা অধিকারের দিকে কারো দৃষ্টি। যেটা ছিল শুধুমাত্র সমাজের উচ্চবর্ণের মানুষদের তাদের প্রতি পদে পদে অপমান স্বীকার করার প্রবণতা। 2 নম্বর আমরা দেখব, সেই সময় তৎকালে বেশ কিছু কুপ্রথা প্রচলিত ছিল। কুপ্রথাগুলো কি কি? প্রথমটা হচ্ছে বাল্যবিবাহ। আমরা জানি যে বাল্যবিবাহ বলতে খুব অল্প বয়সে মেয়ের সঙ্গে একটা বড় বয়সের, বেশি বয়সের মানুষের বিবাহ, পুরুষের বিবাহ। এবং এই বিবাহের ফলে কি হয়, খুব সহজেই অল্প দিনের মধ্যে মেয়েদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, ফলে তারা মৃত্যুর দিকে ঢলে পড়ে। এখানে খেন্তির সেই অবস্থায় হয়েছে, যে অবস্থায় তার সমাজ থেকে অনেক কিছু শেখার দরকার, যে অবস্থায় তাকে সমাজ থেকে অনেক কিছু শিখতে হতো, জানতে হতো, বুঝতে হতো, সেই অবস্থায় তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। তার ফলস্বরূপ সে বুঝতে পারেনি তার এমন করুণ অবস্থা হতে পারে। 2 নম্বর আমরা দেখব পণ প্রথা, অর্থাৎ এখনও পর্যন্ত কিছু কিছু অংশে এই পণ প্রথার ব্যাপক খারাপ এবং মারাত্মক দিক আমরা দেখতে পাই। যে মেয়েকে বিবাহ দিচ্ছে, তার জন্য একদিকে নিজের মেয়েকে যেমন পর করে অন্যের ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, পাশাপাশি এমন পরিমাণ টাকা দেওয়া হচ্ছে বা টাকা দাবি করা হচ্ছে পাত্রপক্ষের কাছ থেকে, যে টাকা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে। ফলে এই করুণ পরিণতি ঘনিয়ে আসছে এই খেন্তির মতো মেয়েদের। দেখছি মাত্র 250 টাকা এটা দিতে পারেনি বলে প্রতি পদে পদে তাকে কথা শুনতে হয়েছে, অপমানিত হতে হয়েছে, এবং তার পরিণামে তাকে শ্বশুরবাড়ি থেকে ওই বাপের বাড়ির দূর সম্পর্কের এক আত্মীয় বাড়িতে রেখে দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব সেই সময় সামাজিক একটা কুপ্রথা হিসেবে অকাল মৃত্যুকেও লক্ষ্য করতে পারি। সেটা কি না, যে খেন্তির বয়স 14-15, মাত্র একটা বছর কেটেছে, এই 14-15 থেকে 15 থেকে 16 বছর বয়স হয়েছে, সেই বয়সের একটা মেয়েকেই এই পণ প্রথার কারণে, এই বাল্য বিবাহের কারণে, সামাজিক নীতিবোধ না থাকার কারণে তাকে মরতে হচ্ছে। পাশাপাশি রয়েছে চরিত্রহীনতা। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি নারীকে প্রত্যেকটা পদে পদে অপমান করা হচ্ছে, নারীকে দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক সেই জায়গাতেই পুরুষের অধিক সক্রিয়তার জন্য, স্বাধীনতা থাকার জন্য, পুরুষকে নিয়ন্ত্রণ করার মতো সমাজে কেউ না থাকার জন্য তারা যথেচ্ছ আচার ব্যবহার শুরু করছে। তার ফলস্বরূপই দেখা যাচ্ছে খেন্তির সঙ্গে যার বিবাহ হচ্ছে, নাম উল্লেখ করা নেই, সেই ব্যক্তির চরিত্রহীনতা ধরা পড়ছে। প্রতিবেশী পাড়ার বউদের কাছে মার খাচ্ছে। খুব স্বাভাবিক, তার বাবা কী করবেন, সেই অবস্থায় তার সঙ্গে বিয়ে দেবেন না। আর এই বিয়ে না দেওয়ার জন্য যেন তাকে আরও বেশি সমাজের আক্রোশে, রাগে, ক্রোধের মধ্যে পড়তে হচ্ছে। কি আশ্চর্য নিয়ম, যে মানুষটা খারাপ তার সঙ্গে নাকি বিবাহ দিতে হবে, এটাই নাকি নিয়ম। এটা কি বাস্তবে সম্ভব? কখনোই সম্ভব নয়। এরপর আমরা দেখব রয়েছে উচ্চবর্ণের ব্রাহ্মণদের প্রভাব, যে এটা আমরা এখনও কিছু কিছু অংশে দেখতে পাই, তবে যে জায়গায় শিক্ষা দীক্ষা আছে সেই জায়গায় এই প্রভাবটা আমরা লক্ষ্য করি না।
তো এই শিক্ষা দীক্ষা না থাকার জন্যই এই উচ্চবর্ণের ব্রাহ্মণরা কী করেন, সেখানে তারা শুধুমাত্র সমাজের মাথা এমনটা নয়, যেন ধর্মীয়রও মাথা হয়ে যান। তার ফলস্বরূপ তারা বাধ্য করেন, প্ররোচিত করেন সেই ব্যক্তিটিকে নিজেদের ইচ্ছামতো রাস্তায় পরিচালিত করতে, যার পরিণতি স্বরূপই আমরা দেখতে পাচ্ছি খেন্তির অকাল মৃত্যু। তাদের যদি প্রভাব না থাকতো, তারা যদি তাকে একঘরে করে দেয়, চিন্তাভাবনা না করতো, তাহলে হয়তো এই 14-15 বছরের এই বাচ্চা মেয়েটাকে অকালে বিবাহ করতে হতো না, প্রাণ দিতে হতো না, মরতে হতো না। তারা খেন্তির জন্য, খেন্তির বাবা সহায়হরি চাটুর্যের জন্য কোনো রকম তো পাত্রের বা সুপাত্রের ব্যবস্থা তো করেননি, দেখেনি, উল্টে তাকে যেন তেন প্রকারে পাত্রস্থ করতে চেয়েছেন। এতে সমাজের কি উপকার তারা করতে চাইছেন, এর উত্তর কিন্তু আজকে আমরাও পাই না। আর কি রয়েছে, একঘরে বলে একটা বন্দোবস্ত। তোমরা জানো একঘরে বলতে কি না, তৎকালে এই যে সমাজের মাথা যারা ছিলেন, এই সমাজের মাথা হওয়া ব্যক্তিগুলোর কথা যদি না শোনা হতো, তাহলে সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হতো। অর্থাৎ যে সমাজে তারা থাকতেন, সেই সমাজের অন্যান্য মানুষরা তার সঙ্গে কথা বলবে না, তার সঙ্গে দেওয়া নেওয়া করবে না, তার সঙ্গে খাওয়া পড়া রাখবে না সম্পর্ক। এটা কি বলা হচ্ছে একঘরে। তাহলে মেয়ে শুধুমাত্র বিবাহ দিতে পারছেন না, এর কারণে তাকে একঘরে করে দেওয়া হচ্ছে, করে দেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে যে মানুষটার আমরা দেখতে পাচ্ছি কোনো রকমভাবে কাজকর্ম নির্দিষ্ট কিছু নেই, কারণ তৎকালে এই কর্মসংস্থানের অভাব ছিল, শিল্প বা অন্যান্য চাকরি বাকরি এগুলো তো সম্ভব নয়। তাহলে একটা গ্রামীণ মানুষের ক্ষেত্রে সে কতটুকু করতে পারে, যতটুকুই করতে পারুক না কেন, নিজের মেয়েকে, নিজের পরিবারকে, নিজের স্ত্রীকে, নিজের ছেলেকে, প্রত্যেকটা পুরুষই চায় নিজের মন মতো করে তাদেরকে পরিপুষ্ট করতে, বড় করতে। কিন্তু তা সত্ত্বেও এই বড় করার পদ্ধতিটা তৎকালীন সমাজের মাথাগুলোর পছন্দ হয়নি, আর না হওয়ার জন্যই দেখা যাচ্ছে তার মেয়ে খেন্তিকে অকালে মরতে হচ্ছে। এরপর আমরা যেটা করেছি সেটা হচ্ছে দেখো দারিদ্র, যে এই গল্পের মধ্যে দারিদ্র একটা বিশেষ প্রভাব ফেলেছে। সেটা কি না, আমরা দেখতে পাচ্ছি গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত পুঁই গাছ, এটাই মূল বিষয়বস্তু হয়ে গেছে। পুঁই শাক, যে পুঁই শাককে আমরা অনেকে খেতে চাই না, সেই পুঁই শাকটা কি খেতে চেয়েছিল এই খেন্তি, এবং অত্যন্ত আকর্ষণীয়ভাবে তার প্রতি আগ্রহ সৃষ্টি করে পুঁই শাককে ভালোবেসে। কিন্তু দেখা যাচ্ছে সেই পুঁই শাকের বিনিময়ে তার জন্য প্রাণটা চলে যাচ্ছে। এবং গল্পের শেষে খুব একটা ভালো লাইন দিয়েছে, আমরা দেখব যে যেখানে লেখক বলছেন যখন খেন্তি নেই সেই অবস্থায় তাদের উঠানেই, অর্থাৎ সহায়হরি চাটুর্যদের উঠানেই খেন্তির হাতে বসানো গাছটা পরিপুষ্ট হয়ে উঠেছে, লাবণ্যে বেড়ে উঠেছে, এবং তার লতাপাতাগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়েছে। অর্থাৎ যে জায়গায় খেন্তি নেই সেই জায়গায় খেন্তির সেই প্রিয় গাছগুলো আজকে যেন অপেক্ষা করছে তার জন্য, এবং খেন্তির কথাগুলো প্রত্যেকটা মুহূর্তে যেন মনে করিয়ে দেওয়া হচ্ছে যে খেন্তি এই শাক ভালোবাসত, যে খেন্তির ন্যূনতম চাহিদা ছিল, যে খেন্তি খুব বেশি উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। এরপর আমরা দেখব বিনা চিকিৎসায় মৃত্যু, যে কি এই দারিদ্র থাকার জন্যই বা দরিদ্র হওয়ার জন্যই খেন্তিকে বিনা চিকিৎসায় মরতে হচ্ছে। তো দেখা যাচ্ছে শ্বশুরবাড়ির যে অবহেলা, সেই অবহেলার জন্য সে বসন্তে আক্রান্ত হচ্ছে, এবং আমাদের সাধারণ বা ন্যূনতম কর্তব্যবোধে আমাদের আশেপাশে থাকা কোনো মানুষের সর্দি কাশি হলে আমরা কিন্তু তাদেরকে যথাযোগ্য হেল্প করার চেষ্টা করি, অন্তত মানসিক কিছুটা সাহায্য করি, কথা বলতে পারি যে এইটা করো, ওটা করো, এই ওষুধটা খাও, ওখানে যাও। কিন্তু তৎকালে আমরা দেখতে পাচ্ছি এতটাই নিষ্ঠুর সমাজ ব্যবস্থা ছিল, এবং মেয়েদেরকে এমনই নিকৃষ্ট ভাবা হতো যে তাদের কোনো রোগ ব্যাধি হলে তাদের দিকে তাকানো হতো না, শুধু তারা যেন ছিল দেওয়ার একটা মেশিন, তারা কিছু পেত না, তাদের কাছে পাওয়ার কিছু ছিল না। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি বিনা চিকিৎসায় শেষ পর্যন্ত মরতে হচ্ছে সহায়হরি চাটুর্যে এবং অন্নপূর্ণা দেবীর বড় মেয়ে খেন্তিকে। তো দেখো এখানে আমরা এই বিষয়টাকে বোঝানোর জন্য একটা তালিকা করেছি, যে তালিকার মধ্যে রয়েছে সহায়হরি চাটুর্যে এবং অন্নপূর্ণা, অর্থাৎ সহায়হরি চাটুর্যে হচ্ছেন খেন্তির বাবা আর অন্নপূর্ণা হচ্ছেন খেন্তির মা। সহায়হরি চাটুর্যে এবং অন্নপূর্ণা এদের 3 সন্তান, বড় সন্তান হচ্ছেন খেন্তি, মেজ মেয়ে হচ্ছে পুঁটি এবং ছোট মেয়ে হচ্ছে রাধি। তাহলে যেহেতু এটা ছোটো গল্প, সেই জন্য এর
আকার যথেষ্ট বড় হলে এর থেকে তো আর বড় হওয়া যায় না, বড় করা যায় না। তো সেই জন্য এখানে একটা ঘটনার মধ্য দিয়ে, একটা চরিত্রের মধ্য দিয়ে লেখক তৎকালীন সমাজ জীবনে নারীদের প্রভাবটাকে, নারীদের অবস্থানটাকে বোঝাতে চেয়েছেন। হয়তো পরবর্তীকালে এদেরও অবস্থাটা তাই হতে পারে। তাহলে এইভাবে আস্তে আস্তে সমাজের অর্ধ অঙ্গ হিসেবে আমরা যাদেরকে চিনি, মেয়ে, মহিলা, নারী, মা, এরা আস্তে আস্তে সমাজ থেকে অবলুপ্ত হয়ে যাচ্ছে। সমাজে নারীদের যথাযোগ্য অবস্থান বা সম্মান না থাকার কারণেই আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ সমাজ পিছিয়ে পড়ছে। যে কারণে বিদ্যাসাগর, রামমোহনের মানুষেরা মনে করেছিলেন যে সমাজে নারীদের অবস্থানটাকে আগে সঠিক করতে হবে। কারণ যে কোনো সন্তান প্রথমে কিন্তু বেড়ে ওঠে তার মায়ের কোলে। মা যদি যথার্থ শিক্ষা না পান, মা যদি যথার্থ স্বাস্থ্যের অধিকারী না হন, তাহলে তার সন্তানও কিন্তু যথাযোগ্য বা যথেষ্ট পরিমাণে শিক্ষা স্বাস্থ্যের অধিকারী হতে পারবে না। ফলে দেশ সমাজ আস্তে আস্তে পিছিয়েই পড়বে। তো গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই পুঁইমাছা গল্পের মধ্য দিয়ে তৎকালীন সমাজটাকে বিভিন্ন দিক থেকে দেখাতে চেয়েছেন এবং খুব সফলও হয়েছেন। তো এটা অত্যন্ত সহজ ভাষায় লেখা একটা গল্প। আশা করছি তোমরা প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছ। এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে অবশ্যই মন্তব্য করবে, আমি যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলে রাখি যে ইতিমধ্যে তোমরা অনেকেই আমাদের LRNR অ্যাপসটি LRNR ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছো, ব্যবহার করছো এবং উপকৃত হচ্ছ। তবে তোমাদের এখনও যারা যে সমস্ত বন্ধুরা রয়েছেন যারা এখন এটা জানে না, তো তাদের কাছে বিষয়টি একটু বলো, তারা যেন LRNR ওয়েবসাইট থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে তাদের যথাযোগ্য MCQ, SAQ, বড় প্রশ্ন, যা কিছু প্রয়োজন সব কিছুই তারা কিন্তু ওই জায়গা থেকে পেয়ে যাবে, আমাদের LRNR থেকে পেয়ে যাবে। পরবর্তী ক্লাসের জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই রাখছি।